বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ব্রাহ্মণী আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি জেসমিন আক্তার, সহকারী শিক্ষিকা। আমি তোমাদের আজকে অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ের পরমাণুর গঠন এর শেষ পাঠ অর্থাৎ পাঠ 12 ও 13 এই দুটো নিয়ে আলোচনা করব। বিগত দুটি ক্লাস আমরা পরমাণুর গঠনের উপর নিয়েছি। আজকে ক্লাসের মাধ্যমে আমরা এই পাঠের পরিসমাপ্তি ঘটাবো এবং আগামী ক্লাস থেকে আমরা বিজ্ঞানের নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে আলোচনা আনব। আমি আজকে যে অংশটুকু আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। আগে তোমাদের সাথে আলোচনা হয়েছে ইলেকট্রন বিন্যাস কি। ইলেকট্রন বিন্যাস হচ্ছে কোনো পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কিভাবে সজ্জিত থাকে সেটাই হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস। এখন ইলেকট্রন বিন্যাসের সাথে মৌলের ধর্ম অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে কোনো মৌলের ধর্ম নির্ধারিত হয়। ইলেকট্রনগুলো কীভাবে সজ্জিত আছে এটার উপর নির্ভর করে পরমাণুগুলো কখনো হয়ে থাকে নিষ্ক্রিয়, কখনো হয়ে থাকে সক্রিয়, কখনো হয় আধানযুক্ত। এখন যদি কোনো পরমাণু নিষ্ক্রিয় পরমাণু অর্থাৎ কখন কোনো পরমাণু নিষ্ক্রিয় থাকে, কোনো পরমাণুর যদি শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকার কথা সেই কয়টি ইলেকট্রন দিয়ে যদি পরিপূর্ণ থাকে তখন পরমাণুটা নিষ্ক্রিয় হয়ে থাকে। যেমন আমরা জানি হিলিয়ামের কথা। হিলিয়ামের পরমাণুতে পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। হিলিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা 2 এবং তার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রনই বিদ্যমান। এরকম আরো পরমাণু আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই ধরনের পরমাণুগুলো ইলেকট্রন বিন্যাস বেশ স্থিতিশীল, অর্থাৎ এই পরমাণুগুলো কারো সাথে অর্থাৎ নিজেরাও নিজেদের সাথেও কোনো ধরনের বিক্রিয়া করে না, অন্য কোনো মৌলের সাথেও কোনো ধরনের বিক্রিয়া করে না। যেমন আমরা দেখতেছি হিলিয়াম পরমাণুর সর্বশেষ কক্ষপথে আমরা জানি কোনো পরমাণু সর্বশেষ কক্ষপথে অর্থাৎ প্রথম কক্ষপথে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকার কথা, 2টি ইলেকট্রনই বিদ্যমান। হিলিয়ামের পরে আছে নিয়ন। নিয়নের ক্ষেত্রে আমরা দেখতেছি তার প্রথম কক্ষপথে আছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে আছে 8টি, দ্বিতীয় কক্ষপথে আছে 8টি ইলেকট্রন। তাহলে দেখা যাচ্ছে অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 10। পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, সেজন্য তার প্রথম কক্ষপথে 2টি এবং দেখা যাচ্ছে দ্বিতীয় কক্ষপথে আছে কয়টি ইলেকট্রন? 8টি ইলেকট্রন। অর্থাৎ আমরা জানি দ্বিতীয় স্তরে 8টি ইলেকট্রনই থাকতে পারে, তাহলে নিয়নের দ্বিতীয় স্তরেও 8টি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। সুতরাং এই নিয়ন হচ্ছে কি তোমার একটি স্থিতিশীল মৌল এবং নিষ্ক্রিয় মৌল। যেহেতু কোনো পরমাণু শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকার কথা যদি ততটাই পরিপূর্ণ থাকে তারা কাউকে ইলেকট্রন দেবেও না, তার থেকে ইলেকট্রন গ্রহণও করবে না। এ ধরনের পরমাণুর ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে, অষ্টক তত্ত্ব। অর্থাৎ কোনো পরমাণু, এটা পরের ক্লাসে গেলে তোমরা পাবে, কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে যদি 8টি ইলেকট্রন পরিপূর্ণ থাকে তারাও বেশ স্থিতিশীলতা প্রদর্শন করে, নিষ্ক্রিয়তা প্রদর্শন করে, তারাও কোনো ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে না। আর যেসব মৌলগুলো আছে, যেসব পরমাণুগুলো আছে মৌলের, এই মৌলগুলো সবসময় চায় যে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। তাহলে আমরা বুঝতে পারলাম যদি কোনো পরমাণু
সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকার কথা যদি ততটি থাকে তাহলে তারা হয় নিষ্ক্রিয় মৌল, তারা কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে এই ধরনের অন্যান্য মৌলগুলো এই ধরনের সমকক্ষতা অর্জন করার চেষ্টা করে। এরপরে আসো, আমরা জানি পরমাণু সাধারণত আধান নিরপেক্ষ হয়। তাহলে পরমাণুর আধান নিরপেক্ষতার কারণটা কি? কেন পরমাণু আধান নিরপেক্ষ হয়? আমরা ধরে নিলাম সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 আর 1। ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 আর 1। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা, সোডিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে, আমরা জানি প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক চার্জ, প্রোটনের চার্জ বা আধান হচ্ছে কি ধনাত্মক। তাহলে সোডিয়াম পরমাণুর প্রোটনের সংখ্যা হচ্ছে কত? প্রোটনের সংখ্যা জানি আমরা 11। তাহলে এর প্রোটন সংখ্যার চার্জ হচ্ছে +11। তাহলে ইলেকট্রনের কোন পরমাণুর কেন্দ্রে যতটি প্রোটন থাকে ঠিক সমপরিমাণে ততটা ইলেকট্রন থাকে। আমরা জানি ইলেকট্রনের আধান হচ্ছে কি, সোডিয়াম পরমাণুর ইলেকট্রনের চার্জ, এটাকে আমরা চার্জ না বলে আধান বলতে পারি। কেমন? চার্জ না লিখে আমরা আধান লিখি। আধান হচ্ছে -11। সুতরাং মোট আধান হলে কি হচ্ছে প্লাস মাইনাস কি মাইনাস। তাহলে 11 থেকে 11 নিলে কি হবে? মোট আধান 0 হবে। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে পরমাণু হচ্ছে কি আধান নিরপেক্ষ। পরমাণুতে যতটা সংখ্যক প্রোটন বা ধনাত্মক চার্জ বা ধনাত্মক আধান আছে ততটা সংখ্যক কি আছে? ঋণাত্মক আধান আছে সাধারণ অবস্থায়। তাহলে পরমাণুগুলো কি হয়ে থাকে? আধান নিরপেক্ষ হয়ে থাকে। এরপর আসো, যদি একটি পরমাণু শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকার কথা তার চেয়ে বেশি থাকে বা তার চেয়ে কম থাকে, তাহলে সে অবস্থায় কি হবে? যেমন তাহলে কোনো পরমাণুর শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকার কথা তার চেয়ে কম বা বেশি থাকলে সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের পরমাণুগুলো কাউকে ইলেকট্রন দান করে দেয় বা কারো থেকে ইলেকট্রন গ্রহণ করে বা কারোর সাথে ইলেকট্রন শেয়ার করে সুস্থিতিশীল হতে চায় বা নিষ্ক্রিয় গ্যাসের সমকক্ষতা অর্জন করতে চায়। ধরে নিলাম সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা দেখালাম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2 আর 1। যেসব পরমাণু শেষ কক্ষপথে তোমরা খেয়াল করো, শেষ কক্ষপথে যদি 1টি 2টি বা 3টি ইলেকট্রন থাকে তাহলে দেখা যায় এই ধরনের মৌলগুলো সাধারণত ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা প্রদর্শন করে থাকে। এখন এই সোডিয়াম পরমাণু এই অবস্থায় 2 আর 1 এই ধরনের ইলেকট্রন বিন্যাস থাকলে তখন কিন্তু সেটা তার স্থিতিশীল অবস্থা নয়। তাহলে সে কিভাবে স্থিতিশীল হতে পারে? তাহলে অবশ্যই স্থিতিশীল হতে গেলে তাকে
শেষ কক্ষপথে যে ইলেকট্রনটি আছে সেটা বাদ দিতে হবে। সেটা বাদ দিয়ে 2 ইলেকট্রন বিন্যাসে যখন অর্জন করবে তখন সে নিয়নের সমকক্ষতা অর্জন করবে। এখন এই সোডিয়াম পরমাণু শেষ কক্ষপথে যখন এই যে ইলেকট্রনটি বাদ দেওয়ার কথা বলতেছি সেটা বাদ দেয়, তখন সেটা কি আধান নিরপেক্ষ থাকবে? আমরা তো আগেই বললাম পরমাণু হচ্ছে সাধারণত কি আধান নিরপেক্ষ। যদি এই সোডিয়াম শেষ কক্ষপথের একটি ইলেকট্রন বাদ দিয়ে দেয় তখন সেটা আর কি থাকবে না, আধান নিরপেক্ষ থাকবে না, এটা আধানযুক্ত হয়ে যাবে। অর্থাৎ আধানযুক্ত পরমাণুতে কি হবে, পরিণত হবে। এই ধরনের আধানযুক্ত পরমাণুকে বলা হয় আয়ন। কি বলা হয়? এই ধরনের আধানযুক্ত যখন সে একটি ইলেকট্রন ত্যাগ করে দিবে তখন এই সোডিয়াম পরমাণু সোডিয়াম আয়নে কিভাবে পরিণত হবে। অর্থাৎ শেষ কক্ষপথের একটি ইলেকট্রন সে দান করে দিয়ে সেটা ধনাত্মক আয়নে অর্থাৎ ক্যাটায়নে কিভাবে পরিণত হবে। তাহলে এই ধরনের আধানযুক্ত পরমাণুগুলো হচ্ছে আয়ন। আর এই ধরনের যে আয়নের ধনাত্মক আধান আছে, যেহেতু যে দান করবে, দিয়ে দেওয়া মানে কমে যাওয়া নয়, এখানে দিয়ে দেওয়া মানে বোঝাচ্ছে যে সে দান করার সক্ষমতা আছে, সে ধনী বা সে ধনাত্মক আয়ন কি করতে পারে, উৎপাদন করতে পারে। অর্থাৎ এই সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন দান করে সেটি ধনাত্মক আয়নে কিভাবে পরিণত হবে। তাহলে কিভাবে এই সোডিয়াম পরমাণু ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে? আমরা আগে দেখেছিলাম সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি, যে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তরে বা সর্বোচ্চ শক্তি স্তরে আছে 1টি ইলেকট্রন। এই 1টি ইলেকট্রন সে দান করে দিয়ে সেটা কি হবে, 1টি ইলেকট্রন সে দিয়ে সেটা সোডিয়াম আয়নে পরিণত হবে। অর্থাৎ সে 1টা ইলেকট্রন কি করে দিবে, দান করে দিবে, দান করে সেটা সোডিয়াম আয়নে পরিণত হলো। তাহলে এটা যে ধনাত্মক আয়ন কিভাবে উৎপন্ন করে, যেহেতু সোডিয়ামের প্রোটনের চার্জ, প্রোটনের আধান প্লাস 11 সোডিয়ামের ইলেকট্রনের আধান এখানে ছিল 11টা কি ছিল, প্রোটনের আধান। সেটা তো নিউক্লিয়াসে আছে, সেটা আধান হচ্ছে 11। যেহেতু ইলেকট্রন বাইরে শেষ কক্ষপথে আছে কয়টি, 11টি, তাহলে সেখানে 11টি হওয়ার কথা। কিন্তু সে যখন একটা দান করে দিবে, একটা সে আরেকজনকে দান করে দিবে, তখন সেখানে হয়ে যাবে কত, -10। অর্থাৎ একটা ইলেকট্রন কমে গেল। তাহলে মোট আধান হবে কি, মোট আধান সমান হবে +1। তাহলে আমরা বুঝতে পারলাম সোডিয়াম পরমাণু কিভাবে ধনাত্মক আধান উৎপন্ন করে বা ক্যাটায়ন উৎপন্ন করে। তাহলে আমরা জানলাম যে কোনো মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রনটি দান করে সেটা কি হয়েছে, ধনাত্মক আধান বা ক্যাটায়ন উৎপন্ন করেছে। এরপর আসো, যদি কোনো মৌলের শেষ কক্ষপথে 5টি, 6টি বা 7টি ইলেকট্রন থাকে, এই ধরনের মৌলগুলো কি ধরনের ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করবে? এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে বিন্যাস 2, 7। এখন আমরা দেখতে পেলাম তাহলে 8টা হওয়ার জন্য তার আরেকটা ইলেকট্রনের প্রয়োজন। এখন তার পক্ষে সে যদি হিলিয়ামের সমকক্ষতা অর্জন করতে চায় তাহলে তাকে 7টা ইলেকট্রন কি করতে হবে, ত্যাগ করতে হবে। কিন্তু 7টা ইলেকট্রন ত্যাগ করা কোনো পরমাণুর পক্ষে সহজ সাধ্য নয়, বেশ কঠিন একটি বিষয়।
কারণ আমরা জানি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে একটি বন্ধন শক্তি দিয়ে আবদ্ধ থাকে। ইলেকট্রন অর্থাৎ নিউক্লিয়াস তার ইলেকট্রনগুলোকে তার কেন্দ্রের দিকে ধরে রাখার চেষ্টা করে। আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখলাম তার বাইরের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন ছিল, কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। তাহলে একটি ইলেকট্রনের চেয়ে 7টি ইলেকট্রনের আকর্ষণ শক্তি বেশি, অর্থাৎ এটা ফ্লোরিন পরমাণু তার নিউক্লিয়াসের সাথে 7 গুণ শক্তি দ্বারা কি আছে, শেষ কক্ষপথের ইলেকট্রনটি 7 গুণ শক্তি দ্বারা আবদ্ধ আছে। সেজন্য এটা বেশ কঠিন একটি বিষয় যে শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন ত্যাগ করা। সেজন্য তার জন্য সহজ হবে কাল থেকে একটি ইলেকট্রন গ্রহণ করা। আমরা ধরে নিলাম ফ্লোরিন পরমাণু সোডিয়াম পরমাণু থেকে একটি ইলেকট্রন, যে বাড়তি ইলেকট্রনটা আছে সেটা কি করলো, গ্রহণ করলো। তাহলে গ্রহণ করলে তার ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে কত, 2, 7টা কি হয়ে যাবে, আর একটি ইলেকট্রন গ্রহণ করলে সেটা তোমার ইলেকট্রন বিন্যাস হবে 2, 8। অর্থাৎ যে পরমাণুগুলো ঋণাত্মক আধান আছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে, সেই ধরনের পরমাণুগুলো সাধারণত অ্যানায়ন উৎপন্ন করে, অর্থাৎ সেটা ঋণাত্মক আয়ন উৎপন্ন করে থাকে। তাহলে আমরা সোডিয়ামের বেলায় দেখলাম সেটা ধনাত্মক আয়ন উৎপন্ন করেছে, আর ফ্লোরিনের বেলায় দেখতেছি সেটা কি করেছে, ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন উৎপন্ন করেছে। তাহলে এই ধরনের ঋণাত্মক আধানযুক্ত আয়নগুলোকে বলা হচ্ছে কি, অ্যানায়ন। তাহলে অ্যানায়ন কীভাবে উৎপন্ন হচ্ছে, যেমন আমরা দেখি ফ্লোরিন পরমাণুর প্রোটনের আধান হচ্ছে প্লাস, সাথে দিয়ে হচ্ছে কত, 9। ফ্লোরিন পরমাণুর ইলেকট্রনের আধান, যেহেতু সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে তার আধান সংখ্যা হয়ে যাবে কত, -10। তাহলে মোট আধান হবে -1। অর্থাৎ ফ্লোরিন পরমাণু তোমার কি করলো, ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন উৎপন্ন করেছে। সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে অ্যানায়নে কি হয়েছে, পরিণত হয়েছে। তাহলে দেওয়া নেওয়ার মাধ্যমে কিন্তু আসলে কি হয়, সম্পর্কের সৃষ্টি হয়। সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন দান করলো, ফ্লোরিন পরমাণু আরেকটা ইলেকট্রন গ্রহণ করলো। এভাবে একজন আরেকজনকে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে একটি মৌল আরেকটি মৌলের সাথে বন্ধনে আবদ্ধ হয়। তাহলে আমরা দেখব কিভাবে একটি সোডিয়াম পরমাণু আরেকটা ফ্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড আয়ন গঠন করে, যৌগের গঠন। তাহলে আমরা এখন দেখব দুটি ভিন্ন আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন, কিভাবে যুক্ত হয়ে নতুন যৌগ তৈরি করে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখলাম সোডিয়াম সে একটা ইলেকট্রন কি করেছে, দান করেছে। সোডিয়াম একটি ইলেকট্রন দান করে সেটা কি হলো, সোডিয়াম আয়নে পরিণত হলো। একটা ইলেকট্রন দান করেছে সেটা একটা সোডিয়াম আয়ন বা ধনাত্মক আয়ন উৎপন্ন করেছে। ফ্লোরিন সেই ইলেকট্রনটা কি করেছে, গ্রহণ করেছে। ফ্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে সে কি হলো, অ্যানায়নে পরিণত হলো বা ফ্লোরাইড আয়নে পরিণত হলো। তাহলে টোটাল গঠনটা কি হচ্ছে, সোডিয়ামের সাথে ফ্লোরিন যুক্ত হয়েছে, প্লাস ইলেকট্রন মাইনাস ইলেকট্রন বাদ দিলাম। তাহলে বাদ দিয়ে আমরা এখানে কি পাচ্ছি, সোডিয়াম আয়ন ফ্লোরাইড আয়ন, এই দুটোটা যুক্ত হয়েছে। তাহলে যুক্ত হয়ে উৎপন্ন করলো কি, সোডিয়াম ফ্লোরাইড উৎপন্ন হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যানায়ন এবং ক্যাটায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে এভাবে বিভিন্ন ধরনের যৌগ তৈরি করতে সক্ষম হয়। বা অনেক ক্ষেত্রে তোমরা পরের ক্লাসে জানবে যে সবাই তার ইলেকট্রন আদান প্রদান করতে পারে না, তাহলে সেই ক্ষেত্রে তারা ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে কী করে, বিভিন্ন ধরনের যৌগ গঠন করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরমাণুর গঠন এই অধ্যায়কে ভালোভাবে রপ্ত করতে পেরেছ।
আগামী ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।